প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বন্ধ্যাত্ব। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমে পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার শামিমা নার্গিস নীলা 1975 সালের মে মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনি ও অবস বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। যেটা বলছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বা আলোচনার বিষয় বন্ধ্যাত্ব। শুরুতে একটু জানতে চাইবো যে বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝান আপনারা? বন্ধ্যাত্ব বলতে আসলে আমরা বুঝাই যে একটা ম্যারিড কাপল, মানে স্বামী স্ত্রী 1 বছর বাচ্চা নেওয়ার চেষ্টা করেছেন কোনো উইদাউট এনি কন্ট্রাসেপটিভ, কোনো প্রোটেকশন ছাড়া, বাট তারপরেও তারা তাদের বাচ্চা আসেনি। এই কাপলকে আমরা বলি যে তারা বন্ধ্যাত্বে আক্রান্ত। মানে 1 বছর পর্যন্ত দেখা যায় যে যদি উইদাউট মানে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ছাড়া তারা একসঙ্গে থাকেন, দেখা যায় 90% কেসেই আমাদের প্রেগনেন্সি আসার কথা বা বাচ্চা আসার কথা। তো তারা যদি 1 বছরের মধ্যেও না আসে তখন সেটাকে আমরা বলি বন্ধ্যাত্ব। আচ্ছা, তো এর পেছনের কারণ, যে কোনো একটা সমস্যার পেছনে অবশ্যই কিছু ফ্যাক্টর বা কজ অথবা কিছু কারণ কাজ করে। অবশ্যই এর পেছনে আসলে কারণগুলো অনেকগুলো কারণ রয়েছে। তো কারণটা আমরা দুপাশ থেকেই দেখি। মেলও কিছু ফ্যাক্টর থাকে, পুরুষদের কিছু প্রবলেম থাকে, মহিলাদেরও কিছু প্রবলেম থাকে। এবং 2টা প্রবলেমই দেখা যায় মহিলাদের ক্ষেত্রে 35 থেকে 40% কজ রেসপন্সিবল, আর মেলদের ক্ষেত্রেও দেখা যায় যে একটু কম, 30 থেকে 35% মেলরাও রেসপন্সিবল। মানে কাছাকাছি, মানে একদমই কাছাকাছি, খুব অল্প ব্যবধান। সেই ক্ষেত্রে আমরা মেলদের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এটা কারণটা আর কি বের করতে চাই। যেমন যদি মেলদের যে বাচ্চা হওয়ার জন্য যে শুক্রাণু ওটা যদি তৈরি না হয় তাহলে তো তাদের ক্ষেত্রে বাচ্চা হয় না। আবার অনেক সময় তৈরি হয় কিন্তু পরিমাণ মতো হয় না, সে কারণেও এটা হয়ে থাকে। অথবা মেলদের প্রিভিয়াস কোনো সার্জারি হয়েছে, দেখা যাচ্ছে এই শুক্রাণুর যে পথটা আসার সেখানে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রেও হয় না, বন্ধ্যাত্ব দেখা দেয় আর কি। আর মহিলাদের ক্ষেত্রে তো দেখা যায় যে বেশ অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা পার্ট রয়েছে একটা বাচ্চা জন্ম থেকে পুরাপুরি ডেলিভারি হওয়া পর্যন্ত বা জন্ম কনসিভ হওয়া শুরুতেই। যেমন আমাদের যে আমরা বলি ডিম্বাশয়, তার ডিম্বাশয়টা তার ঠিক মতো থাকতে হবে। ডিম্বাশয়ের অনেকগুলো কারণ থাকে, প্রবলেমের কারণে বাচ্চা আসে না। তারপর ডিম্বনালী যেটা, ওটাকেও ঠিক থাকতে হবে। ওটা যদি কোনো চিকন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, অথবা তার সাথে ডিম্বাশয়ের কোনো রিলেশনের সমস্যা হয়, সেক্ষেত্রেও বাচ্চা আসবে না। তারপর আসে জরায়ুতে যদি কোনো প্রবলেম থাকে, তার কোনো জন্মগত ত্রুটি থাকে, অথবা পরবর্তীতে কোনো কারণে ইনফেকশন হয়ে জরায়ুতে যদি কোনো পরিবর্তন হয়, বা পরবর্তীতে কোনো যদি টিউমার হয় জরায়ুতে, তবেও বাচ্চা হবে না। এরকম অনেকগুলো কারণ আছে মহিলাদের ক্ষেত্রে, সেগুলো আমাদের পরীক্ষা করে হিস্ট্রি নিয়ে কিছু ইনভেস্টিগেশন করে ওগুলো আমাদেরকে বের করতে হয় যে আসলে কি কারণে হয়েছে। আপনাদের কাছে যখন দম্পতি আসে তার এই জাতীয় সমস্যা নিয়ে বা বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে, তাদের আসলে কমপ্লেইনটা কেমন থাকে বা অভিযোগটা কেমন থাকে, সেভাবে তাদেরকে কাউন্সেলিংটা আপনারা কিভাবে দেন? আচ্ছা, দেখা যায় যে আমরা যদিও বলি 1 বছর পরেই চিকিৎসা নিতে আসার কথা, কিন্তু আমরা ডে টু ডে প্র্যাকটিসে যেটা পেয়ে থাকি, দেখা যায় এভাবে আসে না, তারা অনেকটা সময় পার করে আসে। এইটা একটা দেখা যায়। আরেকটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পুরুষ মেল পার্টনার, যেটা পুরুষ পার্টনার, যে তারা কোনোভাবেই পরীক্ষা নিরীক্ষা করতে আর কি রাজি হন না। আমাদেরকে ওদেরকেই ফার্স্টে কাউন্সেলিং করতে হয়। দেখা যায় আমরা যদি একটা পরীক্ষাও করি তাহলেও মানে পুরুষের যে পরীক্ষাটা আমরা বলি সিমেন অ্যানালাইসিস, খুবই একটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, ওটা আমরা করতে বলি। দেখা যায় যে ওটা ম্যাক্সিমাম আমাদের দেশের ক্ষেত্রে করতে রাজি হয় না।
আর মহিলাদের ক্ষেত্রে কাউন্সিল এটাই যে আমরা ওভাবে আশ্বস্ত করি যে এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এবং চিকিৎসা করলে বাচ্চা যে আসবে না তা না, আসবে, কিন্তু ধৈর্য নিয়ে আপনাদেরকে সময় দিয়ে ধৈর্য নিয়ে এই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ চালিয়ে যেতে হবে। তো তাহলে ইনভেস্টিগেশনের কথা তো কিছুটা বললেন, আমরা যদি চিকিৎসার দিকে যাই তাহলে এই যেহেতু কারণ ভিন্ন হতে পারে, তো কারণের উপর ভিত্তি করে চিকিৎসাটা আপনারা কিভাবে দিয়ে থাকেন? সেটা হলো যে দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে থেকে আমি শুরু করি চিকিৎসাটা। আমরা যেটা বললাম আপনাকে, আমরা সিমেন অ্যানালিসিসটা করি। ওতে আমরা মেইনলি দেখতে চাই যে শুক্রাণু যেটা বলে স্পার্ম বলে ইংলিশে, যে শুক্রাণুটা তার পরিমাণ মতো আছে কিনা। এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি নর্মালি থেকে একটু কম থাকে, এবং খুবই আনন্দের বিষয় যে এটা অল্প কিছু মেডিকেশনেই এটা নর্মাল কাউন্টে চলে যায় এবং সেক্ষেত্রে কনসেপশন রেট অনেক হাই হয়ে যায়। সামান্য কিছু ড্রাগ, যেমন কিছু হরমোন দিয়ে আমরা, কিছু ভিটামিনস যেমন অ্যান্টিঅক্সিডেন্ট বলে, এই ওষুধগুলো যদি তারা একটু নিয়মিত খায় তাহলে দেখা যায় যে কিন্তু খুব সহজেই তারা আমাদের এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারে, যদি কারণ সেটাই থাকে, যদি কারণ সেটা থাকে। আর অনেক সময় দেখা যায় যে শুক্রাণুটা নেই, তখন আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে শুক্রাণুটা কি তার একেবারে তৈরিই হচ্ছে না, না কোনো কারণে তার পথটাতে কোথাও বাধা আছে। যদি দেখা যায় পথে কোনো বাধা, যেটা আমরা বলি যে ডাক্টে অবস্ট্রাকশন, সেক্ষেত্রে আমরা দেখি ইউরোলজিস্টের হেল্প নেই, আমরা ইউরোলজিস্টের কাছে পাঠাই, ওনার একটা স্পেসিফিক সার্জারি আছে, ওটা করে দিলে আবার দেখা যায় যে নর্মাল হয়ে যায় এবং সেখানে আমাদের কনসেপশন রেট তখন ক্লিয়ার হয়ে যায় এবং কনসেপশন রেট ডেফিনেটলি অনেকখানি বেড়ে যায় আর কি। এই হলো মেল। এবং কিছু কিছুতে দেখা যায় যে আমরা যে একবারে যে একেবারেই আসে না, তৈরি হয় না, এমনও কিছু হরমোনজনিত কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটু হোপলেস থাকি এবং এই পার্সেন্টেজ খুবই ফিউ, হ্যাঁ খুবই কম। আর ফিমেলদের ক্ষেত্রে আসলে অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা জায়গায় ট্রিটমেন্টটাও এরকম অনেকগুলা জায়গা, যেমন কজের কথা আপনি বলেছিলেন, কজের কথা বলেছিলাম, যেমন ওভারি থেকে ডিম্বাশয় থেকে যদি শুরু করি আমরা, দেখা যায় আমাদের কাছে যে পেশেন্টগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডিম্বাশয়, তাদের ডিম্বাণু যেটা ওটা আর কি পরিমিত নাই, যতটুকু ডিম্বাণু লাগবে, যতটুকু ডিম্বাণু সাইজটা লাগবে ওই পরিমাণ ডিম্বাণু তাদের তৈরি হয় না। তারপর যেটাকে আমরা বলি ওভুলেশন, তাদের ওভুলেশনও হয় না, বাচ্চাও আসে না। এবং এদের ক্ষেত্রে আমাদের ড্রাগস আছে কিছু, আমরা যদি সেই ড্রাগস দিই, হরমোন ড্রাগস দিই, সেক্ষেত্রে এই ডিম্বাণুটা বড় হয়, এদের ওভুলেশনও হয় এবং এদের কনসেপশন রেটও ভালো। এটা এক ধরনের একটা খুব কমন একটা ডিজিজ আমরা ডে টু ডে পেয়ে থাকি, সেটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই গ্রুপটার ক্ষেত্রে দেখা যায় যে ওভুলেশন হয় না, ডিম্বাণুটা তাদের পরিমিত সাইজে হয় না। আমরা কখনো মুখে ওষুধ দিয়ে কিছুদিন দেখি, তারপরে যদি মুখে ওষুধের কাজ না হয় তখন আমরা কিছু ইনজেকশন ইউজ করি এবং তখন দেখা যায় যে আমাদের এদের ডিম্বাণুগুলো বেশ পরিমাণ মতো আমাদের ডিজায়ার্ড মতো আসে এবং এদেরকে আমাদের যে নিয়মটা বলি, আমরা অ্যাডভাইসটা দিই, ওই নিয়মে চললে দেখা যায় যে এদের হয়ে যায়। আচ্ছা, একটু আমি ইন্টারাপ্ট করব, আপনি যেটি বলছিলেন যে পলিসিস্টিক ওভারি, এই সমস্যাটা যাদের হয় তারা কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে যান যে ভবিষ্যতে তাদের এরকম সমস্যা হয় কিনা, বিশেষ করে যারা বয়সন্ধিকালীন অবস্থায় আছেন যেসব মেয়েরা বা তাদের মায়েরা, তাদের জন্য আপনাদের আসলে পরামর্শ কি হবে? পরামর্শ এটাই যে এটা তো যেটা বললাম যে বাচ্চা না হয় না, এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তার আগের স্টেপটাই হলো এদের মাসিকটা থাকে অনিয়মিত, 2 মাস 3 মাস পর মাসিকটা হয়, তখন থেকেই ওদের অ্যাংজাইটিটা কাজ করে যে তাহলে কি হবে। তা আমাদের কাছে আসলে আমরা এটাই বলি যে এটা ভয়ের কোনো ডিজিজ না, অসুখ না, এটা আপনারা ওই সময় আমরা হরমোন ট্রিটমেন্ট করে তাদের মাসিকটাকে রেগুলার করি এবং ওটাই অ্যাডভাইস দিই আমরাকে যে আপনাদের বিয়ের পরে আপনারা যেন দেরি না করেন। হ্যাঁ, এটা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন ন্যাচারাল পদ্ধতিতে, যদি না আসে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শের মতো চললে পারে এটার মানে কনসেপশন রেট হাই, মানে কাজটা হয়ে যাবে যদি সময় মতো চিকিৎসাটা নেওয়া হয়, দেরি করা যাবে না। দিনের পর দিন একই সমস্যা নিয়ে তারা বসে থাকলো তাহলে তো হবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা করলে এটার বাচ্চা তাদের আসবে। আচ্ছা, আর আরো চিকিৎসা পদ্ধতির কিছু কথা বলছিলেন, যেমন এটা বললাম যে ডিম্বাশয় যদি প্রবলেম থাকে, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হল যেটা বললাম ডিম্বনালী, যেটা টিউবটার ক্ষেত্রে দেখা যায় যে টিউবে যদি দেখা যায় ইনফেকশনের কারণে, আবার কিছু ডিজিজ আছে যেমন যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস, পিআইডি, যেটা ইনফেকশন বললাম, এই ধরনের ডিজিজে হয় কি টিউবটার যে নর্মাল অ্যানাটমিটা বডির সেটা থাকে না, টিউবটা হয় বন্ধ হয়ে যায়,
নয় বেঁকে যায়, নয় ডিম্বাশয় থেকে সরে যায়, এদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আর বাচ্চা আসতে চায় না। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমে একটু ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এতে অনেক সময় রেসপন্স করে। কিন্তু আনফর্চুনেটলি যদি আমাদের কাছে আসার আগেই 2টা টিউব তাদের ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আর আমরা কোনো ইয়ে করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে, যেটাকে আমরা বলি যে আইভিএফ পদ্ধতি, যেটা বা চেস্ট টিউব বেবি জেনারেলি সবাই যেটা বলে, ওটাতে আমাদেরকে চলে যেতে হয়। তাহলে আর যদি জরায়ুর কোনো প্রবলেমেও কিছু কিছু হয়, যেমন যদি কোনো একটা টিউমার, আমরা যেটা ফাইব্রয়েড বলি, খুব কমন, সবাই এটাই ফাইব্রয়েড নামেই জানি, সেক্ষেত্রে আমরা যদি ফাইব্রয়েডটাকে ফেলে দেই, তাহলে দেখা যায় আবার আমরা নর্মাল মেডিকেশন দিয়ে তার ট্রিটমেন্টটা করা যায়। খুব কমপ্লিকেটেড, এটা কোনো অপারেশন না। আবার জ্বরের ভিতরে অনেক সময় পর্দা হয়ে যায়, জ্বরে ওটা লেগে যায়, তখন আমরা হিস্টেরোস্কোপিক্যালি কিছু ট্রিটমেন্ট করি, ওই পর্দাটা কেটে দিই, পরবর্তীতে তাদের দেখা যায় যে এরকম বাচ্চা আসতে অসুবিধা হয় না। এবং আপনারা এটি সফলভাবে করছেন। আমরা সফলভাবে আমাদের দেশেই করছি, আমরা সফলভাবে এটা করছি। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। এই বন্ধ্যাত্ব বিষয়টি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভি পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম বন্ধ্যাত্ব নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন তাদের জন্য অনেক উপকারে আসবে আমাদের আজকের আলোচনা। আজকে আমরা যে ব্যায়ামটা দেখবো এটার নাম হচ্ছে চেয়ার ডিপস। বেসিক্যালি এটা হচ্ছে ট্রাইসেপের এক্সারসাইজ। ট্রাইসেপ মানে হচ্ছে যে হাতের এই অংশের। অনেকেই দেখা যায় মহিলারাই যে ওজন বেড়ে যাওয়ার পরে অনেকে কমপ্লেন করেন যে যখন আমি ব্যায়াম করছি ওজন কমছে, কিন্তু হাতটা ওভাবে কমছে না, বা কমার পরেও টোন্ড একটা হাত মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ঝুলে আছে বা কেমন যেন থলথলে। তো এই জন্য আমরা এই ব্যায়ামটা করব, যে কিভাবে আপনারা শুরু করবেন, এবং করতে করতে আপনারা তো রেজাল্টটা পেয়েই যাচ্ছেন, পাশাপাশি অন্যান্য শুধু হাতের ওই কাজের পাশাপাশি যেন আরও কিছু কাজও আপনারা একসাথে করে নিতে পারেন, সেটার জন্য আমরা একসাথে কয়েকটা মুভ অ্যাড করে নিব। তো আমরা বিগিনার লেভেলে প্রথমে দেখি। বিগিনার লেভেলটা দেখাচ্ছে হচ্ছে তাসরিন। ওকে তাসরিন, গো। ওকে, অ্যান্ড তাসরিন, গো। ওকে, অ্যান্ড ইয়েস, 1 2 3 and 4. ওকে, আমরা দেখলাম তাহলে যে কি হাঁটুটা ভেঙে বেঞ্চে নিয়ে তখন ও করছে যখন হাতটা পিছিয়ে নিয়ে। দিস ইজ বেসিক। খেয়াল করতে হবে যে যাদের শোল্ডারে ব্যথা আছে তারা কিন্তু এটা সাবধানে করতে হবে। তো বেসিকে এভাবে যখন করবেন দেখবেন যে হাতটা অলরেডি টোন্ড হয়ে আসছে, কিন্তু একটা জায়গায় সে রেজাল্টটা আটকে গেছে। তখন আমরা এর পরবর্তী মুভ কিভাবে করব সেটা দেখাবে আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে নুশা। ওকে, ডান, ফাইন, নাইস। তো আমরা দেখলাম যে শুধুমাত্র হাঁটুটা ভেঙে করছিল, আর এখন হাঁটুটা স্ট্রেট লেগে করাতে অনেকটুকু কিন্তু এফোর্টটা বেশি দিতে হবে। সো এটা খেয়াল করে নেবেন। যদি না পারেন তাহলে একটা হাঁটু ভেঙে একটা পা স্ট্রেট করে এভাবে করেও আপনারা করতে পারেন। কিন্তু যখন এও ইজি হয়ে যাবে তখন কিভাবে করবেন সেটা দেখাবে আমাদেরকে অ্যাডভান্স লেভেলে লিও। ওকে, লিও। And single leg lift. Yes, 1 and 2 and legs down. Yes, 1 and 2 and legs down. Okay, and yes. Okay, তুমি যখন করছো তখন yes. Okay, আরেকবার 1 and 2. Okay, up 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 up. যখন করছো তখন যখন এক পায়ে হচ্ছে, হ্যাঁ, তখন এক পায়ের উপর প্রেশারটার সময় কি হাতে বেশি প্রেশার পড়ছে না পায়ে বেশি প্রেশার পড়ছে? অবভিয়াসলি হাতেই বেশি পড়ছে, কারণ পুরো শরীরের ওয়েটটা কিন্তু তখন হাতে চলে আসছে। এর চেয়েও যখন বেশি অ্যাডভান্স লেভেলে করতে চাইলে আমরা লেগ চেঞ্জ করে করতে পারি। ওকে, সেটা দেখাও এবার। অ্যান্ড 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড লাস্ট 1 4. ওকে, আপ। তাহলে আমরা যেটা দেখলাম
যে যখন বারবার করে চেঞ্জ করছে তখন কিন্তু প্রতি ক্ষেত্রেই তার ব্যালেন্সের একটা সমস্যা হচ্ছে। ব্যালেন্সটা ধরে রাখার জন্য পাশাপাশি হাতের টোনিংয়ের জন্য এবং অ্যাবস কোর পেটের থেকেও কিন্তু কিছুটা জোর আনতেই হচ্ছে। তো সব মিলিয়ে আপনার হাতও কমবে, পেটও কমবে এবং ব্যালেন্স বাড়বে এবং লেগসের পাওয়ার, যেহেতু এক পায়ের উপর থাকবেন তখন লেগসের পাওয়ারটাও বেড়ে যাবে। তো আমরা আশা করব যে যাদের শোল্ডারের ব্যথা আছে তারা একটু খেয়াল করে নিয়ে তারপরে করবেন এবং যে লেভেল থেকে আপনি শুরু করতে পারবেন সেখান থেকে শুধু শুধু হঠাৎ করে এক্সপেরিমেন্টের জন্য অন্য কোনো লেভেলে ট্রাই করতে যাবেন না, যতক্ষণ না আপনার বিগিনার বা ফাউন্ডেশন লেভেলটা ঠিকমতো প্রপারলি আপনি এক্সিকিউট করতে না পারছেন। প্রিয় দর্শক, গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় কি কি ধরনের খাবার দাবার থাকা উচিত, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। একজন সন্তান সম্ভবা মায়ের সঠিক পুষ্টি চাহিদা পূরণ খুবই গুরুত্বপূর্ণ। তার গর্ভস্থ সন্তানের সঠিক পুষ্টির জন্য এবং মায়ের নিজের সুস্থ থাকার জন্য তার একটি পথ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ে মায়ের ক্যালোরি চাহিদা বৃদ্ধি পায় এবং তা প্রায় 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্যালোরি চাহিদা মায়ের যথাযথ পুষ্টি উপাদানের উপর নির্ভর করে। এই দুটি পুষ্টি উপাদান হচ্ছে, বড় পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই সময় মায়ের ক্যালোরি চাহিদা তার সঠিক ওজনের উপর নির্ভর করে। সর্বমোট এই সময় মায়ের ক্যালোরি 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পায় এবং এই পুষ্টি চাহিদা নির্ভর করে মায়ের যথাযথ খাবার দাবারের উপর। সবচেয়ে বড় পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন এবং এই প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাকে তার খাবারের সাথে বিভিন্ন ফার্স্ট ক্লাস কয়েকটি প্রোটিন আছে যা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, দই, ছানা, পনির এগুলো খুবই ভালো। মাছ হচ্ছে একটি উৎকৃষ্ট মানের প্রোটিন যা থেকে মা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেতে পারে এবং এটি তার গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক, মাংসপেশি এবং হার্টের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি উপাদান হচ্ছে দুধ। দুধ থেকে মা শুধু তার প্রোটিন পাচ্ছেন না, তার গুরুত্বপূর্ণ একটি উপাদান ক্যালসিয়ামও পাচ্ছেন এবং এই সময়ে মায়ের ভিটামিন মিনারেলসের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তার খাবারে প্রচুর পরিমাণে টক, মিষ্টি, রঙিন ফল, শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। আরও কিছু কিছু জিনিস এই সময় মাকে মেনে চলতে হবে। তার মধ্যে আছে মা একই সাথে এই সময় পেট ভরে অনেকটা খাবার নিতে পারেন না, তাই এমন কিছু কিছু খাবার তার খাবারে রাখতে হবে যাতে উনি অল্প পরিমাণে নিচ্ছেন কিন্তু সে একই খাবার থেকে ভালো পুষ্টি একসাথে পেয়ে যাচ্ছেন। যেমন এর মধ্যে আছে দই, চিরা, কলা এবং ব্রেড, মার্জারিন, জ্যাম হতে পারে, পুডিং হতে পারে, খেজুর, তাছাড়া খিচুড়ি, স্যুপ, নুডলস হতে পারে এবং শাকসবজির কিছু স্যুপ হতে পারে, যা থেকে মা অল্প পরিমাণে খাবার নিলেন কিন্তু তার এনার্জি থাকলো তার শরীরে ভালো পরিমাণে। এবং এই সময় বাইরের খাবারের থেকে তাকে বিরত থাকতে হবে। যেই খাবারই উনি খান না কেন যাতে উনি মনের আনন্দের সাথে তা গ্রহণ করতে পারেন এবং কোমল পানীয় থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো তার সন্তানের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তার খাবার তার অনেকটা সময় খালি পেটে থাকা যাবে না, সে যাতে তার সময় মতো তার খাবারটা গ্রহণ করে এবং তার আশেপাশে পরিবেশ সকল কিছু যাতে তার খাবার নেওয়ার সময় একটা উপযুক্ত থাকে সেভাবে খেয়াল করতে হবে। তার সঠিক ওজনের দিকে তাকে এই সময় খেয়াল রাখতে হবে। তাই এই সময়ে মার তার সঠিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়ন্ত শিশু সঠিক ওজনের দিকেও তাকে খেয়াল রাখতে হবে এবং গর্ভাবস্থা এমন একটি সুন্দর সময় যাতে মা তার প্রপার অ্যাটেনশন দিয়ে তার সন্তানের সঠিক গ্রোথের দিকে খেয়াল করতে পারে যাতে উনি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়ে তাকে আলোর মুখ, পৃথিবীতে আলোর মুখ দেখাতে পারেন। এই সময় মায়ের পানি শূন্যতা রোধ করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং এই সময়ে যে মায়ের প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার সকল খাবারের উপাদানগুলোর পাশাপাশি, কারণ বড় একটি উপাদান হচ্ছে কিন্তু প্রোটিন, এই প্রোটিনের চাহিদা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার প্রপারভাবে খেয়াল করতে হবে তার যতটুকু তার এই সময় গ্রহণ করা উচিত। যদি একজন মানুষের পার ডে প্রোটিনের
চাহিদা হয় 35 থেকে 40 গ্রাম, এর সাথে তাকে আরও প্লাস করতে হবে 15 থেকে 20 গ্রাম। মানে তার প্রত্যেকটা খাবার যাতে হাই প্রোটিন জাতীয় হয়, তাকে এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তাই মাকে আমাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে, তাকে উনি যদি সুন্দর একটি সন্তানের জন্ম দিতে চান এবং তাকে পৃথিবীর আলোর মুখ দেখাতে চান, তাহলে তার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তাকে সঠিক খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনে আজকের হেলথ টিপস। একবারে পেট পুরে খাবার গ্রহণ না করে পেট কিছুটা খালি রেখে খাবার টেবিল থেকে উঠে পড়ুন। এতে শরীরও ভালো থাকবে, কর্মক্ষমতাও বেড়ে যাবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। একজন সিওপিডি আক্রান্ত রোগী যখন আমাদের চেম্বারে আসে, তখন খুবই খারাপ লাগে দেখতে, যে খুব কষ্ট, মানে সবাই ধরে ধরে তাকে নিয়ে আসছে, একটু মুভ করলেই তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এসে আমার চেম্বারে চেয়ারে বসাচ্ছে, তখন একটু শ্বাস নিচ্ছে এবং মুখটা ফাঁক থাকছে। সে এত শ্বাসকষ্ট যে মানে ঠোঁটটা লাগাতে পারছে না, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু অ্যাজমার সঙ্গে কিছু পার্থক্য আছে। এসে বলে যে স্যার আমি তো অ্যাজমায় ভুগছি, কিন্তু এখানে ডক্টর সাদিয়া বলতে পারে যে সব শ্বাসকষ্ট মানে অ্যাজমা নয়, অ্যাজমা একটি বিশেষ ধরনের শ্বাসকষ্ট। এই সিওপিডিতে প্রধান লক্ষণ হচ্ছে তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে, এবং আমরা বলি এটা প্রোগ্রেসিভ ডিজিজ। অ্যাজমা যেমন চিকিৎসা করলে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যায়। আমাদের পুরনো বইগুলিতে আছে মার্চিং টুয়ার্ডস গ্রেভ, আস্তে আস্তে কবরের দিকে যায়। মানে খারাপ যতই আপনি চিকিৎসা দেন, কারণ ফুসফুসের যে স্ট্রাকচারটা আছে, অবকাঠামোটা আছে, সেটা ভেঙে যাচ্ছে। কারণ অ্যালভিউলার ডিস্ট্রাকশন হচ্ছে, প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন হচ্ছে। ফুসফুসের অবকাঠামো যদি নষ্ট হয়ে যায়, আপনি কি দিয়ে চিকিৎসা করবেন? প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।